আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকে এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ আমি এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনারাও বুঝতে পারবেন বাংলার অর্থনৈতিক ভাগ্য, স্পেশালি বাংলার শিল্প ভাগ্য ক্রমশ বদলে যেতে চলেছে। ভারতের সঙ্গে জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক একটি বৈঠক হয় এক সপ্তাহ আগে, যা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় শোরগোল পড়ে যায়। জাপানের প্রধানমন্ত্রী স্বয়ং ভারতবর্ষে আসেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন এবং জাপান স্পষ্টত বুঝিয়ে দেয় তাদের পরবর্তী ডেস্টিনেশন হিসাবে তারা চীনকে দূরে সরিয়ে ভারতকে বেছে নিতে শুরু করেছে। জাপানের ডেস্টিনেশন মানে জাপান পরবর্তীকালে ম্যানুফ্যাকচারিং হাব, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট একাধিক প্রজেক্ট এবং ইম্পর্টেন্ট বিষয় হলো জাপানি ব্যাংকরাও এবার ভারতে বিপুল পরিমাণে ইনভেস্ট নিয়ে আসতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকের পর অনেকেই উদ্গ্রীব হয়েছিলেন যে জাপান কি এক্স্যাক্টলি ভারতে করতে চাইছে সেটা জানার জন্য, এবং এই পুরো বিষয়ের পর চীনের পক্ষ থেকেও একটি কড়া বিবৃতি আসে। চীন কিন্তু জাপান ও ভারতের এই সম্পর্ককে খোলা মনে যে মেনে নিতে পারেনি তা কিন্তু স্পষ্ট হয়ে যায় সেই বিবৃতির পরই, যেখানে চীন পরিষ্কার বলে যে কোনো তৃতীয় শক্তি চীনের ইন্টারনাল বিষয় নিয়ে যদি কথা বলে বা হস্তক্ষেপ করে তাহলে চীন মেনে নেবে না। এবার এই পুরো বিষয়টি এমন কোন জায়গায় গেল যে হঠাৎ করে এই পুরো বিষয়টি একটা আন্তর্জাতিক টপিক হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং এ সমস্ত বিষয় সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব কিভাবে পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা এই পুরো বিষয়টার মধ্যে ইনভলভ হয়ে গেল। দেখুন, ইন্ডিয়া এবং জাপান এর আগে টুকরো টাকরা বিভিন্ন ধরনের চুক্তি করলেও অ্যাগ্রেসিভলি দুই দেশ একত্রে এগিয়ে যেতে পারে সেই সম্ভাবনা কিন্তু খুব কমই অতীতে ছিল। কারণ জাপানি কোম্পানিরা মূলত চীনে দিনের পর দিন ইনভেস্ট করেছে। জাপানি কোম্পানি অর্থাৎ একাধিক ম্যানুফ্যাকচারিং ইউনিট যখন চীনে এস্টাবলিশ হয়েছে তখন সেই সূত্র ধরে একাধিক জাপানিজ ব্যাংক তারাও কিন্তু চীনে ঝাঁপিয়ে পড়েছিল ইনভেস্টমেন্টের জন্য। অর্থাৎ একটা গ্লোবাল ইকোনমিক্যাল সাপ্লাই চেন চীন ও জাপানের মধ্যে কিন্তু তৈরি হয়েছিল 1990 এর পরবর্তী সময় থেকে। কিন্তু এখন এই জাপানি কোম্পানিরা মনে করছে যে ভারত হলো ইমার্জিং সেক্টর। চীন বিভিন্ন ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট এবং ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট একটু স্লো হয়ে গেছে 1980 থেকে 1990 এই সময়টা যদি আপনারা বিচার করেন তাহলে দেখবেন জাপান কিন্তু গ্লোবাল ডমিনেন্ট ইকোনমিক পাওয়ার হিসাবে এস্টাবলিশ করে এবং এগিয়ে আসে। 2000-এর সময় থেকে চীন গোটা বিশ্বকে ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড এর সঙ্গে পরিচয় ঘটায়। অর্থাৎ চীন একের পর এক ফ্যাক্টরি কিন্তু তৈরি করতে শুরু করে 2000-এর সময় থেকে। 2010-এ এসে বহু জাপানি কোম্পানি এজন্য চীনে ইনভেস্ট করতে এগিয়ে যায়। এবার জাপানের এই সকল কোম্পানি যখন তাদের ম্যানুফ্যাকচারিং হাব চীনে এস্টাবলিশ করার দিকে এগিয়ে যায়, ঠিক তখন এদের সঙ্গে জাপানের ব্যাংকরাও চীনে কিন্তু একের পর এক ইনভেস্টমেন্ট করে। বিষয়টা এরকম যে যেহেতু জাপানিজ কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং ইউনিট চীনে হচ্ছে, তাই এদের যে ইকোনমিক্যাল সাপ্লাই চেনটা দরকার তা জাপানিজ ব্যাংকরা প্রোভাইড করবে। এর ফলে জাপান তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটকে সহায়তা করার জন্য একের পর এক বৃহৎ মাপের ব্যাংক সবই কিন্তু চীনের দিকে এস্টাবলিশমেন্ট করার জন্য এগিয়ে নিয়ে যায়। 2020 সালে এসে চীনের অর্থনীতির গ্রোথ একটু স্লোলি হয়ে যায় এবং একাধিক রিপোর্টে সামনে আসে যে ভারত কিন্তু পরবর্তীকালে ইমার্জিং ইকোনমিক্যাল সেন্টার হতে চলেছে গোটা বিশ্বের বুকে। তাই 2020-র পরবর্তী সময় থেকে জাপান ভারতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবে এবং প্রধানত এর জন্যই কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করে। সেই বৈঠকের পর সিদ্ধান্ত হয় জাপান প্রধানত আগামী 10 বছরের জন্য তাদের একাধিক গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতবর্ষে এস্টাবলিশ করবে এবং এই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোর সঙ্গে সঙ্গে একাধিক বৃহৎ মাপের ব্যাংক তারাও কিন্তু ভারতবর্ষে আসবে। অলরেডি একাধিক গুরুত্বপূর্ণ ব্যাংক যেমন মিৎসুবিশি ফিনান্সিয়াল গ্রুপ, সুমিতো ফিনান্সিয়াল গ্রুপ,
মিজোহো ফিনান্সিয়াল গ্রুপ অর্থাৎ জাপানের টপ ক্লাস ব্যাংকগুলো জাপান থেকে ভারতবর্ষে তাদের একটি শাখা খোলার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে। চায়নার এই গ্রোথের পিছনে আসল কারণটা ছিল চিপ লেবার, ম্যাসিভ ওয়ার্কফোর্স, ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম চায়না একটি বিল্ড আপ করেছিল এই ওয়ার্কফোর্সকে কাজে লাগিয়ে, এবং যেটা চীন করেছিল যা ভারতেরও শেখা উচিত ছিল পরবর্তীকালে, তা হলো ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার ডেভেলপমেন্ট। এবং এই জন্যই গোটা বিশ্ব স্পেশালি জাপান কিন্তু চীনের দিকে অগ্রসর হয়েছিল, যা এখন কার্যত অতীত, ভারতই ভবিষ্যৎ, তা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে জাপানের এই ধরনের প্রধানমন্ত্রী। এবার ভারতের এই পদক্ষেপের সঙ্গে বাংলার নামটা কেন জড়িয়ে গেছে? হয়তো সামাজিক মাধ্যমে একটি ফটো আপনারা দেখেছেন, যেখানে জাপানের মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে বাংলার শিল্পমন্ত্রী তাপস রায়ের একটি বৈঠক অর্গানাইজড হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ঠিক এক সপ্তাহ পর জাপানের মিৎসুবিশি গ্রুপ ভারতবর্ষের বাংলাকে চুজ করেছে তাদের পরবর্তী বৃহৎ প্রজেক্টের জন্য। কি প্রজেক্ট, কেন এটা ইম্পর্টেন্ট শুধুমাত্র বাংলা নয় ভারতবর্ষের জন্য, আজকে সেটাও কিন্তু আমি আলোচনা করব। দেখুন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলার পক্ষ থেকে দুর্গাপুর ও পানাগড় এই দুটো জায়গাকে প্রস্তাব করা হয়েছে এই সকল প্রজেক্টের জন্য জাপানের নির্দিষ্ট কোম্পানিকে, এবং অ্যানুয়াল লেভেল সামিটের পর কার্যত নিশ্চিত হয়ে যায় এই প্রজেক্টটি বাংলায় হচ্ছে। এই প্রজেক্টটি করতে চাইছে মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপ, নয় দুর্গাপুর নয় পানাগড়, যে কোনো একটা জায়গায় এই প্রজেক্টটি হবে। এই মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপের প্রতিষ্ঠা কিন্তু 2005 সালে হয়, এবং এটি বর্তমানে মেজর সাপ্লায়ার অফ হাই পিউরিটি মেটেরিয়াল ফর সেমি কন্ডাক্টর চিপ, অর্থাৎ সেমি কন্ডাক্টর চিপ তৈরি করার জন্য যে হাই পিউরিটি কেমিক্যাল দরকার হয়, মেটেরিয়াল দরকার হয়, সেটা কিন্তু এই কোম্পানি প্রোভাইড করে। অর্থাৎ শুধুমাত্র এই কোম্পানি বাংলার ওই বেগার খাটা কিছু যুবকদের নিয়োগ করবে সেটা নয়, হাই স্কিল্ড ওয়ার্কারদেরও কিন্তু একটা অপরচুনিটি খুলে যাচ্ছে, কারণ সেমিকন্ডাক্টর এমন একটা বিষয় যা কিন্তু ভবিষ্যৎকে বদলে দিতে চলেছে এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই কোম্পানির অ্যানুয়াল টার্নওভার 3.7 বিলিয়ন, এবং আপনারা আগেই বললাম যে মিৎসুবিশি ফিনান্সিয়াল গ্রুপ অর্থাৎ এদের প্রধান ব্যবসা ব্যাংক, এই ব্যাংকের পাশাপাশি সাবঅর্ডিনেটলি তারা সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংও করছে, যা ভারতবর্ষে তারা বাংলাতে করতে চাইছে, সম্ভবত দুর্গাপুর বা পানাগড় যে কোনো একটা জায়গায় সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটটি এস্টাবলিশড হবে। ইম্পর্টেন্ট হলো এই যে পার্টিকুলারলি সেমিকন্ডাক্টর কেমিক্যালস নিয়ে আমরা এত কথা বলছি, এই কোম্পানি এক্স্যাক্টলি কি কি বানায় সেটা একটু বলে রাখা দরকার। প্রথমত হাই পিউরিটি ওয়াশিং কেমিক্যালস তৈরি করে এই কোম্পানি, একাধিক সিলিকন ওয়ারফেয়ার তৈরি করে এবং হ্যান্ডেলিং প্লাস্টিক্স বানায়, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ এই কোম্পানি করে। এবার বেঙ্গল কেনই বা দুর্গাপুর? দেখুন, দুর্গাপুর হলো ইস্টার্ন ইন্ডিয়ার মেজর ইন্ডাস্ট্রিয়াল সেন্টার। এই দুর্গাপুরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা বিভিন্ন ধরনের জিনিসের সঙ্গে দুর্গাপুর অ্যাসোসিয়েটেড, যেমন স্টিল, যেমন পাওয়ার, যেমন ইঞ্জিনিয়ারিং, যেমন হেভি ম্যানুফ্যাকচারিং, এমনকি ইন্ডাস্ট্রিয়াল স্কিলও কিন্তু দুর্গাপুরে যা আছে ভারতবর্ষের খুব অল্প জায়গায় কিন্তু সেটি আছে। পানাগড় কেন হতে পারে? কারণ পানাগড় লার্জ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড পার্সেল নামে পরিচিত, পাশাপাশি পানাগড়ের কানেক্টিভিটি কিন্তু অনেকের থেকে বেশি উন্নত। পাশাপাশি এই পানাগড় ইস্টার্ন ফ্রেট নেটওয়ার্ক এবং ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কের একটা ওপেন জোন তৈরি করতে পারে, এবং ইম্পর্টেন্ট হলো দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমেরই পার্ট হলো এই পানাগড়। এবার যদি এই সেমিকন্ডাক্টর চিপ বাংলাতে হয় তাহলে ভারতবর্ষের কি লাভ হবে? দেখুন, সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের কয়েকটা নির্দিষ্ট ধাপ আছে। প্রথম ধাপটিকে বলা হয় র মেটেরিয়াল, দ্বিতীয়টিকে বলা হয় ইলেকট্রনিক্স গ্রেড কেমিক্যালস, তৃতীয়টিকে বলা হয় ওয়ারফেয়ার্স, চতুর্থকে বলা হয় ফটোরেজিস্ট অ্যান্ড লিথোগ্রাফি মেটেরিয়ালস, এবং শেষ তিনটে ধাপ হলো চিপ ফ্যাব্রিক্স, প্যাকেজিং অ্যান্ড টেস্টিং এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এই যে ধাপগুলোর কথা বললাম সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের, ভারত কিন্তু শুধুমাত্র শেষের তিনটে ধাপে এখনো মাথা গলাতে পেরেছে। যেমন ভারত শুধুমাত্র চিপ ফ্যাব্রিকেট করতে পারে, প্যাকেজিং এবং টেস্টিং করতে পারে, ইলেকট্রনিক্স প্রোডাক্টকে বিল্ড আপ করতে পারে, কিন্তু উপরের যে ধাপগুলো আছে অর্থাৎ র মেটেরিয়ালসে ভারত কোথাও নিজের এখন ছাপ ফেলতে পারেনি, ইলেকট্রনিক্স গ্রেড কেমিক্যালসে ভারত ফেলতে পারেনি ছাপ, ওয়ারফেয়ার্সে তো পারেনি, বা ফটো রেজিস্ট অ্যান্ড লিথোগ্রাফিতেও কিন্তু ভারত এখনো মাথা গলাতে পারেনি।
ফলে এই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম যদি ভারতবর্ষে স্পেশালি পশ্চিমবঙ্গে দুর্গাপুর বা পানাগড়ে হয়, তাহলে কিন্তু ভারত এই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে এবং উপরের সবকটা ধাপগুলোকে কিন্তু ধাপে ধাপে টাচ করতে পারবে এবং ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ শুধু নয়, ভারতের টেকনোলজিক্যাল ফিউচার সেটাও কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে। এবং এখানেই কিন্তু আজকে ভারত স্পেশালি বাংলা নতুন এক দিগন্তে চলে যেতে পারে। মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপ খুব অচিরেই ভারতবর্ষে স্পেশালি দুর্গাপুরে কিংবা পানাগড়ে এই কোম্পানি এস্টাবলিশ করার কাজ কিন্তু কমপ্লিট করে ফেলবে। অর্থাৎ নতুন সরকার এসছে ক্ষমতায়, 1 মাসের মধ্যে নতুন প্রজেক্ট ভারতবর্ষে হচ্ছে, বাংলাতে হচ্ছে, কিন্তু ইম্পর্টেন্ট হলো জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে চীন কিন্তু খুশি হবে না। জাপানের সঙ্গে ভারতের বর্তমানে একাধিক ডিফেন্স কোঅপারেশন হয়েছে, চুক্তি হয়েছে, যাকে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলা হচ্ছে। তাতে চীন সংশয় বোধ করছে যে ভারত হয়তো জাপানকে এমন কিছু তুলে দিতে পারে যা চীন বা চীনের যে তাইওয়ান প্রজেক্ট, তাইওয়ান ড্রিম, সেটা কিন্তু ভেস্তে যেতে পারে। জাপান স্পষ্ট বলেছে যদি তাইওয়ানের উপর চীন অচিরেই আক্রমণ করে তাহলে জাপান কিন্তু ছেড়ে কথা বলবে না। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাপান ও ভারতবর্ষের এই চুক্তি চীনের খেলা কিন্তু শেষ করে দিতে পারে দক্ষিণ এশিয়ায়, কারণ একাধিক ক্ষেত্রে চীন যেভাবে ডমিনেন্ট করে বিভিন্ন জায়গা, তা কিন্তু এবার কিন্তু সেটা শেষ হতে চলেছে। শুধু তাই নয়, স্টেট অফ মালাক্কা বলুন, ইন্দো প্যাসিফিকে বলুন, ভারত ও জাপান যদি একত্রে কাজ করে তাহলে কিন্তু চীন কার্যত একঘরে হয়ে পড়তে পারে। এবং এটাই কিন্তু ভারত ও জাপান এই মুহূর্তে চায়। এবং শুধুমাত্র চায় নয়, ভারত কিন্তু তাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও জাপানকে কেন্দ্র করে করতে চাইছে, তা কিন্তু এই সফরের পর স্পষ্ট হয়ে গেল। বাংলার জন্য নিঃসন্দেহে ভালো খবর যে বাংলা এক নতুন দিগন্ত এবার হয়তো উন্মোচন করতে পারলো জাপানের এই বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট আসার পর। যাই হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল পুরো বিষয়টি আই থিঙ্ক ফাইনালাইজড হয়ে যাবে এবং যদি হয় এবং তাহলে কিন্তু সত্যি ভারতের মতো পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ভাগ্য এবং শিল্প ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। আর অনেকে বলছেন আমাদের ভিডিওর নোটিফিকেশন তারা পান না, তাই চ্যানেলটিকে একবার আনসাবস্ক্রাইব করে আরেকবার যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে ধারাবাহিকভাবে এই ভিডিওর নোটিফিকেশন গুলো আপনারা পাবেন এবং নিয়মিত কমেন্ট করলে আমাদের এই জিওপলিটিক্যাল ভিডিওগুলো আপনাদের টাইমলাইন, আপনাদের ফিড অবধি পৌঁছে যেতে পারে। দয়া করে সেটা করে রাখবেন, কারণ আমরা অনেক পড়াশোনা করে ভিডিও বানানোর চেষ্টা করি, যদি আপনাদের কাছে অবধি না পৌঁছায় তাহলে দিনের শেষে খারাপ লাগে। যাই হোক, ভালো থাকবেন। অভিষেক করেছে প্রদর্শত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিজেপির স্টেজ, বিজেপির বক্তা এবং বিজেপির সমর্থকরা সামনে বসে রয়েছেন, কিন্তু সেখানে তাল কাটলো কোন জায়গায় বলুন তো? হঠাৎ করে রাহুল গান্ধীর নাম উঠে এলো এবং রাহুল গান্ধীর নাম উঠে এলো দর্শকদের মাঝখান থেকে। অর্থাৎ আপনারা কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? দর্শকরা উত্তর দিল রাহুল গান্ধী, এবং সেটা বিজেপির স্টেজ থেকে বিজেপির নেত্রী বক্তব্য রাখছিলেন সেই সময় এই ধরনের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের ঘটনা, এবং অবশ্যই এই ভিডিওটা রীতিমতন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল হচ্ছে সেই ভিডিও। আমরা দেখাতে পারবো না কপিরাইটের কারণে, কিন্তু ভিডিওটা শেয়ার করেছেন বর্ষা একনাথ গায়কওয়াদ। তিনি, আপনারা জানেন যে মহারাষ্ট্র থেকেই কংগ্রেসের এমপি, তো তিনি শেয়ার করেছেন, আপনারা চাইলে সেটা গিয়ে দেখতেও পারেন তার প্রোফাইলে। এবং তাতে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের শামিকা মাহাদিক বলে একজন নেত্রী মহারাষ্ট্রেই, তিনি প্রচার করতে গিয়ে বলছেন যে আপনারা কাকে এই দেশ সঁপে দিতে চান, কাকে দেশের নেতা হিসেবে দেখতে চান, প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী? এবং দর্শক আসনে যারা বসে আছেন তারা স্বভাবতই বিজেপি সমর্থক হওয়ার কথা, হঠাৎ করে সবাই বলে ওঠেন রাহুল গান্ধী। এবং এই যে ভিডিওটা, এটাই এই মুহূর্তে একদম রীতিমতন ভাইরাল হয়েছে। তার কারণ 2024 সালের এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু অবশ্যই কোনোভাবেই এআই দ্বারা নির্মিত নয়, এবং অবশ্যই এই যে ভিডিওটা সেটা আজকের দিনে আরো বেশি একটা মানুষের মধ্যে কোথাও গিয়ে যে এই ধরনের একটা আওয়াজ উঠে আসছে সেটা বোঝাতে চাইছেন এই কংগ্রেস নেত্রী। এবং গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা, যে 2024 সালের ভোটের পর থেকে বিজেপি যতগুলো ভোট হয়েছে একটাতেও হারেনি। সেটা হরিয়ানা হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, দিল্লি হতে পারে, বিহার হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, আসাম হতে পারে। তো প্রত্যেকটা ভোটের ক্ষেত্রেই কিন্তু তারা একদম জয়টাকে ছিনিয়ে এনেছে। কিন্তু সাধারণ মানুষের মনের কথা কি অন্য কিছু?
যেটা আমরা দেখতে পেয়েছি যে একদম সরাসরি রাজস্থানের কোটা শহরে রাহুল গান্ধী যখন গেলেন, সেখানে মারাত্মক একটা জেন জি মুভমেন্ট তিনি তৈরি করলেন এবং সেখানে প্রচুর ছেলে মেয়ে এলো এবং রাহুল রাহুল করে চিৎকার করতে শুরু করলো। তো সেই জায়গাটায় এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং এই ভিডিওটা যত ভাইরাল হচ্ছে ততই কিন্তু এই প্রশ্নটা আরো গুরুতর হয়ে উঠছে। আপনাদের সামনে রাখবো পুরোটাই, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও। তার আগে অবশ্যই টপ টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জানাই এই মুহূর্তে যে মহারাষ্ট্রের শামিকা মাহাদিক তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনারা এই দেশটা কার হাতে সঁপে দিতে চান, সেটা রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী, কিন্তু উত্তর আসে রাহুল গান্ধী। তো সেখান থেকেই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি হয়েছে যে অমিত মালভিয়া গতকাল একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং তিনি বলেন যে রাহুল গান্ধীকে এখন দেশের মধ্যে দরকার। রাহুল গান্ধী আবার বিদেশ যাত্রায় বেরিয়ে গিয়েছেন, বিদেশে তিনি বারংবার চলে যান কেন? যখনই পার্লামেন্টে দরকার হয় তখনই রাহুল গান্ধী বিদেশে চলে যান কেন? এখন দেশে পার্লামেন্ট চলছে না, কেন অমিত মালভিয়া পার্লামেন্টের কথাটা তুললেন সেটা তিনিই বলতে পারবেন। কিন্তু তাছাড়া এই মুহূর্তে রাহুল গান্ধী কেন বিদেশ গিয়েছেন, কিংবা রাহুল গান্ধী বিদেশে গেলে ভারতীয় জনতা পার্টির নেতারা বিভিন্ন সময় কি ধরনের বিভিন্ন কটাক্ষ করতে থাকেন সেটা আমরা দেখতেই পাই। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে রাহুল গান্ধীর যদি জনপ্রিয়তা নাই থাকে, তাহলে রাহুল গান্ধীর প্রত্যেকটা গতিবিধি সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতারা এতটাই কেন রীতিমতন সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করেন, কটাক্ষ করতে শুরু করেন? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। অর্থাৎ মহারাষ্ট্রের থেকে এমপি, কংগ্রেসের এমপি বর্ষা একনাথ গায়কোয়াদ, তিনি যে এই ভিডিওটা শেয়ার করলেন 2024 সালের লোকসভা ভোটের আগের ভিডিও, তখনই সঙ্গে সঙ্গে অমিত মালভিয়া একটা পোস্ট তাকে করতেই হতো এবং সেই জায়গা থেকে তিনি বললেন যে রাহুল গান্ধী এই মুহূর্তে কেন বিদেশে চলে গেলেন, তার সংগঠন, তার পার্লামেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে ছেড়ে দিয়ে তিনি কেন বিদেশে চলে গেলেন? এত বারংবার বিদেশ কেন যান রাহুল গান্ধী? যদিও বিদেশ সফর নিয়ে অন্য কারোর সম্বন্ধে অন্য তো কোনো ধরনের একটা বক্তব্য, একটা ন্যারেটিভ আমাদের কাছে বিভিন্ন সময় উঠে আসে যে বিদেশ যাত্রায় বারংবার অন্য কেউ যান দেশের নেতা। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে রাহুল গান্ধীকে নিয়ে যারা চর্চা, সেটা কিন্তু অবশ্যই যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি করছে যে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা এবং তার সঙ্গে তার আগেও যে সংসদীয় দলের নেতা ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে, সেটাকে কিন্তু ইগনোর করতে কোনো মতেই সাধারণ মানুষও পারছেন না এবং তার সঙ্গে ভারতীয় জনতা পার্টিও পাচ্ছে না। এবং সেখান থেকে যে উত্তরটা উঠে আসছে বারংবার আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে রাহুল গান্ধীর যে একটা প্রচার কিংবা রাহুল গান্ধীর যে একটা পপুলারিটি, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই যে বৃদ্ধি পাওয়া পপুলারিটিটা, সেটাকে নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টি বেশ খানিকটা চাপেই রয়েছে। সেই জায়গাটা কোথাও প্রকাশিত। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাহুল গান্ধী কিন্তু যে একটা জেন জি মুভমেন্ট শুরু করেছেন নিট পেপার লিক ইস্যুটাকে নিয়ে, যেটা অলরেডি কোটাতে হয়েছে, পরবর্তীতে প্রয়াগরাজে রয়েছে, পাটনা শহরে রয়েছে, জুলাই মাসে সেই আন্দোলনগুলো রয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি ইন্ডিয়ান ইউথ কংগ্রেস এবং তার সঙ্গে এনএসইউআই তারা রাস্তায় নেমেছে। এই নিট পেপার লিক যখন থেকে হয়েছে তারা রাস্তায় নেমেছে, কিন্তু রাহুল গান্ধী যখন রাস্তায় নামলেন, কোটাতে যখন রাহুল গান্ধী গেলেন, তখন একটা আলাদা ভাবে রাহুল গান্ধী নিজেকে প্রেজেন্ট করলেন। রাহুল গান্ধী সবসময় যে ধরনের পোশাক আশাক পরেন সেগুলো কিন্তু সেদিন তিনি পরলেন না। একদম রীতিমতন হাফ হাতা একটা শার্ট, ফিট শার্ট এবং তার সঙ্গে ফিট একটা প্যান্ট, তার সঙ্গে নিচে একদম পায়ে জুতো পরে রাহুল গান্ধী একদম জেন জিদের সঙ্গে জেন জিদের মতন মিশলেন। আমাদের দেশের রাজনেতারা যেমন পোশাক পরেন তেমন পোশাক পরলেন না। সেটা খানিকটা থালাপাতি বিজয় ভেঙেছেন যে তিনি একদম সাদা শার্ট, কালো প্যান্ট, কালো কোট পরে সবসময় অ্যাপিয়ার করেন, সেটা খানিকটা তিনি ভেঙেছেন রাজনেতাদের পোশাকটা। কিন্তু অবশ্যই যে জায়গাটা তৈরি হয়েছে রাহুল গান্ধীর ক্ষেত্রে, তিনিও কিন্তু কোথাও গিয়ে জেন জি কে সামনে রেখে একটা আন্দোলন নতুন করে তৈরি করতে চাইছেন। তবে উত্তরপ্রদেশ থেকে রাজস্থান প্রত্যেকটা জায়গাতেই কংগ্রেস কিন্তু খুব ভালো ফলাফল করেছিল 2024 সালে। যদিও আমরা দেখতে পেয়েছি যে 2024 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করলেও 2026-এ তারা হেরে গেল। তো সেটা হতেই পারে 2027 সালে উত্তরপ্রদেশের ভোটে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা কিন্তু যেভাবে ভারতীয় জনতা পার্টি একটা প্রেক্ষিত তৈরি করেছে যে যেখানেই আমরা হারবো
সেখানেই আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। অর্থাৎ 2024 সালে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে খারাপ রেজাল্ট করেছিল একদম ভোটের নিরিখে, সেখানেই কিন্তু তারা শুধুমাত্র সরকার তৈরি করেছে তেমন নয়, যাদেরকে হারিয়ে সরকার তৈরি করেছে তাদের সম্পূর্ণ পার্টিটাকে ভেঙে দিয়েছে। সেটা শিবসেনা হতে পারে, মহারাষ্ট্রের ক্ষেত্রে শিবসেনা দুবার ভাঙলো, এর আগে একবার ভেঙেছিল, এখন আবারও ভাঙলো উদ্ধব ঠাকরের দল। তার পরবর্তী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দু জায়গায় দু রকম ভাবে ভাঙা হলো সেটাকে, একটা চলে গেলো এনসিপিআই তে, আরেকটা চলে গেলো একদম সরাসরি একটা নতুন তৃণমূল, আমরাই আসল তৃণমূল এইভাবে দাবি করা। তো সেই যে জায়গাগুলো একদম ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, তার এগেনস্টে দাঁড়িয়ে কিন্তু রাহুল গান্ধী এখনো পর্যন্ত একমাত্র মানুষ যিনি কিন্তু লড়াইতে আছেন, লড়াইটা করে যাচ্ছেন এবং কংগ্রেসকে নিয়েই তিনি তার লড়াইটা করছেন। তো সেই জায়গাটা কি কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি একটু হলেও তাদের যে ধাক্কাটা সেটা খাচ্ছে? অর্থাৎ মানুষের মধ্যে রাহুল গান্ধীর যে বাড়তি পপুলারিটি সেটা কিন্তু বারংবার আমরা প্রমাণ পেয়েছি, এবং সেই প্রমাণ পাওয়ার জন্যই কি কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি একটু হলেও ধাক্কা খাচ্ছেন। তাই জন্য তার বিদেশ সফর, কখনো তার একদম বিভিন্ন প্যান্ট পরার স্টাইল, অর্থাৎ তিনি যে বড় ধরনের প্যান্ট গুলো পরেন, তার জুতোর উপরে প্যান্ট অনেকটা উঠে থাকে, সেগুলো নিয়ে বক্তব্য উঠে আসে। অর্থাৎ কোথাও গিয়ে যে একদম ভোটে কারচুপি হচ্ছে সেই ধরনের যে প্রেস কনফারেন্স গুলো রাহুল গান্ধী করেছিলেন, সেগুলোকে নিয়ে বেশ খানিকটা চাপ। তার পরবর্তীতে এই মুহূর্তে জেনজি মুভমেন্ট, সেটাকে নিয়ে রাহুল গান্ধী যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে আরো অনেকটা চাপ তৈরি হবে। সেই জন্যই কি অমিত মালভিয়ার এই ধরনের পোস্ট এবং এই যে ভিডিওটা শেয়ার করা হলো সেটার পাল্টা দেওয়ার জন্য একটা বিজেপি আইটি সেলের তরফ থেকে এই ধরনের একটা পোস্ট করা হলো যে রাহুল গান্ধী বারংবার বিদেশে কেন চলে যান। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।